অনেক হয়েছে। আর কতদিন তোমার এই নাটক চলবে? হ্যাঁ, তোমার এই যন্ত্রণা, তোমার এই শরীর, তোমার এই শ্বাস প্রশ্বাস সব আজকে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমি আর পারছি না নিতে তোমার এই বোঝা, আর নিতে পারছি না। নমস্কার, টাইম ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। আজ এমন এক গল্প আপনাদের কাছে নিয়ে এসেছি যে গল্পটা শুরু হতে না হতেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের মধ্যে কিছু প্রশ্ন তৈরি হয়েছিল। এই কাহিনী এমন এক রহস্যে মোড়া যেখানে সাক্ষী আছে অথচ লাশ নেই, কোনো প্রমাণ নেই। আর এই কেসটা সমাজের সব থেকে সুরক্ষিত স্থান পরিবার, যে পরিবারের অন্ধকারের ছবিটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। চলুন কি ঘটেছিল দেখি আজকের এই পর্বে। ঠিক আছে, আপনাকে বসুন। হ্যাঁ, বসুন বসুন বসুন। আপনার নাম কি? শোভা, শোভা দাস। কি হয়েছে বলুন তো? দিদিমণি, আমি একটা খুন দেখেছি। খুন? কে খুন হয়েছে? কোথায় হয়েছে? আমি যে বাড়িতে কাজ করি সে বাড়ির দাদাবাবু সুধাকর, উনি ওনার স্ত্রীকে রাত্রিবেলা গলা টিপে খুন করেছে। আমি নিজে চোখে দেখেছি। দাদাবাবু দিদিমণিকে খুন করে ফেললো। আপনি কি শিওর কোনো ঝামেলা বা ঝগড়ার কথা শুনেছেন? না না, কোনো ঝামেলা না। দিদিমণি অনেকদিন ধরেই অসুস্থ ছিল, সুগারের অসুখ, শ্বাসকষ্ট। আমি কাল রাতে জল দিতে গেছি, তখন গিয়ে দেখি তোমার শ্বাস প্রশ্বাস সব আজকে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমি আর পারছি না নিতে তোমার এই বোঝা, আর নিতে পারছি না। আপনার দিদিমণির নাম কি? শ্রেয়া, শ্রেয়া দিদিমণি। তিনি তো অনেক ভালো মানুষ, তার এই অবস্থা। আপনি কি শিওর তিনি মারা গেছেন? মানে আপনি কি তার ডেড বডি দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, দেখেছি। না, নড়াচড়া করছিল না, একদম একদম পাথরের মতো। আমি সব দেখেছি, আমার কথা বিশ্বাস করুন স্যার। ঠিক আছে, আপনি সুধাকর বাবু ঠিকানাটা দিয়ে যান, আমরা দেখছি। আরে হ্যাঁ, আমি জানি। আরে আমার সব ব্যবস্থা করা হয়ে গেছে। হ্যাঁ, আরে যা যা করার কথা ছিল সেগুলো আমার হয়ে গেছে। এখন শুধু একটা কথা মাথায় রাখবে, যেন কোনো ভুল না হয়। ঠিক আছে, আমি ফোন রাখছি, আমি পরে কথা বলছি। এসো। কি ব্যাপার আপনারা? আমরা আপনার বাড়িটা তল্লাশি করতে চাই মিস্টার সুধাকর। তল্লাশি? মানে কেন? আমি তো কোনো অপরাধ করিনি। আমাদের কাছে খবর আছে আপনি আপনার স্ত্রীকে খুন করেছেন, আর এই কথা আমাদের জানিয়েছে শোভা। আপনারা কি বলছেন স্যার? মানে কি খুন টুন? আরে আপনারা এই পাগল মেয়েটার কথা বিশ্বাস করছেন? এর মাথায় কিন্তু খারাপ আছে, এই মাঝে মধ্যে কিন্তু ভুলভাল বকে। আমি যেটা বলছি শুনুন, আমার স্ত্রী খুন হয়তো দূরের কথা, তিনি এখন সুস্থই আছেন।
তিনি তার মায়ের সঙ্গে দেখা করতে গেছেন। না না বাবু, তুমি তুমি আমার দিদিমণিকে খুন করেছো। আমি আমি নিজের চোখে সব দেখেছি। আপনার স্ত্রী কোথায় আছেন তার কোনো প্রমাণ আছে? প্রমাণ? হ্যাঁ, তিনি তার মায়ের কাছে আছেন। মানে আপনারা যদি তার মায়ের সাথে কথা বলতে চান তো আমি ফোনটা ধরিয়ে দিতে পারি, আপনারা কথা বলে নিন। আমরা আপনার বাড়ির তল্লাশি নেব। আপনার স্ত্রী যদি বাড়ি থেকে বেরিয়ে থাকে তাহলে লাশ তো বাড়িতে থাকার কথা নয়। এই মেয়েটার কথাও তো আর উড়িয়ে দিতে পারছি না। দেখুন, আপনারা তল্লাশি করলে করতে পারেন, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে চাই। আপনারা যদি আমার বিরুদ্ধে কোনো প্রমাণ না পান তাহলে আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে মানহানির মামলা করব। আপনারা একজন নির্দোষ মানুষকে হেনস্থা করছেন। আসুন। আসুন আসুন আসুন। রাখি, আপনি সবটা ভালো করে দেখবেন, কিছু বাদ দেবেন না। ইয়েস স্যার। আপনারা কি সিরিয়াসলি এই মেয়েটার কথা বিশ্বাস করছেন? আরে ও একটা বদ্ধ পাগল। আপনারা জানেন, মাঝে মাঝে আমার স্ত্রীর সাথে ওর মায়ের ঝগড়ার গল্প শোনায়, যেটা আসলে কখনো হয়ইনি। আপনার ওয়াইফ ডায়াবেটিসের রোগী, তাই না? হ্যাঁ। শোভা, তুমি নিশ্চিত তোমার কোনো ভুল হচ্ছে না তো? না না, আমি আমি নিজের চোখে দেখেছি দাদাবাবু দিদিমণিকে খুন করেছে, কিন্তু কেন লাশটা নেই কেন আমি জানি না। তবে তবে স্যার আমি আমি ঠিক দেখেছি। দেখলেন তো স্যার, আমি আগেই বলেছিলাম আপনাকে যে এই মেয়েটা মানসিকভাবে অসুস্থ। আপনারা একটা কাজ করুন, আপনারা ওকে একটা ভালো ডাক্তার দেখানোর ব্যবস্থা করুন। আমার কিন্তু খুব ভয় করছে। পুলিশ যদি আবার ফিরে আসে, তুমি কি নিশ্চিত যে এটা ঠিক হচ্ছে? তুমি এত চিন্তা করো না মীরা। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানটা খুব নিখুঁত। আর তাছাড়া তুমি তো যা করার তো করেই দিয়েছো, এখন শুধু ওই বাকি কাজটুকু শেষ করতে হবে। ওয়েট, দেখো মীরা, এটা হচ্ছে কি তোমার দিদি শ্রেয়ার শেষ ইচ্ছেপত্র, যেখানে ও আমার নামে সব সম্পত্তি লিখে নিয়ে গেছে। তাই এখন তোমাকে একটু ওই দিদির মতো সইগুলো মিলিয়ে দিতে হবে। এটা কি? আমি তো কিছু বুঝতে পারছি না, মানে আমি তো এই ব্যাপারে কিছু জানি না। তোমার জানার কোনো দরকার নেই মীরা, তুমি শুধু তোমার অংশটুকু করো, তাহলে চল। হ্যাঁ, আর তুমি জানো এই পেপারসগুলো ব্যাংকে জমা দিলে আমাদের আমাদের সব সমস্যা মিটে যাবে, সব সমস্যা মিটে যাবে। আর এটাই তোমার জীবনের সেরা সুযোগ মীরা। আর তুমি যদি এখন বেঁকে বসো তাহলে কিন্তু বড় মুশকিল হয়ে যাবে। আমরা যখন ভেবেছিলাম গল্পটা শেষ, ঠিক তখনই ঘটলো অদ্ভুত এক ঘটনা। এই ঘটনার অন্যতম সাক্ষী আয়া শোভা যে সেন্টারে কাজ করত, সেই সেন্টারের ম্যানেজার পুলিশের কাছে আসে একটা নতুন সূত্র নিয়ে। এমন এক সূত্র যা এই খুনের মামলার হিসেবকে একেবারে পাল্টে দিয়েছে। কি এমন সূত্র, কি এমন ঘটেছিল যার জন্য পুলিশকে নতুন করে মামলা শুরু করতে হলো? চলুন দেখি ঠিক কি ঘটেছিল। আপনারা সবার কথা বলছেন তো? ও আমাদের সেন্টারে শুরু থেকেই ছিল, ওকে আমরা পুরোপুরি ভরসা করতে পারি। আমরা
আমরা শুনতে পেলাম তিনি নাকি মাঝে মাঝে ভুলভাল কথাবার্তা বলেন। তার কি কোনো মানসিক সমস্যা আছে? কে বললো এর কথা? ওর মতো ভালো মেয়ে খুব কমই আছে। ওর মতো সৎ বিশ্বাসযোগ্য আয়া খুব কম। না না, ওর মাথার কোনো সমস্যা নেই, এটা আমি জোর দিয়ে বলতে পারি। তাহলে সুধাকর বাবু কেন বলছেন যে তিনি মানসিক রোগী? শোভা কখনো মিথ্যে কথা বলবে না, তবে এটুকু বলতে পারি ও যদি কোনো ভুল করে থাকে নিজেই এসে স্বীকার করে নেবে। আচ্ছা, ধন্যবাদ। যদি প্রয়োজন পড়ে আবার ডাকবো। নমস্কার। দেখলেন তো, সুধাকর আমাদেরকে মিথ্যে কথা বলেছিল। শোভা পাগল নয় রাখি, তাহলেও মিথ্যে কথা বললো কেন? হয়তো এমন কিছু লুকোতে চাইছে যেটা ওর জন্য খুব বিপজ্জনক। শরীর, তোমার শ্বাস প্রশ্বাস সব আজকে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। শোভা, শোভা, শোভা। ও দাদা বাবু, আসুন বসুন। শঙ্করবাবু ফোন করেছিলেন, বললো তুমি নাকি বলেছো তোমার শরীর খারাপ, তাই যাওনি। হ্যাঁ দাদা, আজ আমার শরীরটা সত্যিই খুব খারাপ। কেন, কি হয়েছে? এত বছর ধরে কাজ করছো, কই এরকম তো কোনোদিন হয়নি। আসলে তা না, আসলে মনে শান্তি পাচ্ছি না। শ্রেয়া দিদিমণিকে চোখের সামনে খুন হতে দেখলাম তো, আর কেউ আমার কথা বিশ্বাসই করছে না। বলছে কিনা প্রমাণ চায়। আমার এই দুটো চোখ কি প্রমাণ না বলুন? ঠিক আছে ঠিক আছে, তুমি এসব নিয়ে ভেবো না। আরে তুমি তো পুলিশকে সব বলেছো, এবার ওরা ওদের কাজ করবে। না দাদা, শ্রেয়া দিদিমণির খুনির শাস্তি না হওয়া পর্যন্ত আমি ছাড়ছি না। শ্রেয়া দিদিমণির সেই দিনের কথাগুলো আমার আজ খুব মনে পড়ছে। কি কথা? ও দিদিমণি, তোমার কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, আমি কি ডাক্তার ডাকবো? না রে, কষ্ট হচ্ছে না, ওই একটু ক্লান্ত লাগছে বুঝলি তো। আসলে আর এই শরীরটা নিতে পারছি না আমি। দিদিমণি, ছবিগুলো কি সুন্দর তাই না? কি হাসি খুশি তাই না রে? এগুলোই আমাদের বিয়ের পরপরেরই ছবি, কিন্তু এই হাসির আড়ালে কি লুকিয়ে আছে সেটা শুধু আমিই জানি। কি লুকিয়ে আছে গো দিদিমণি? আমি সুধাকরকে খুব ভালোবাসতাম, এখনো বাসি, কিন্তু ও আমাকে কখনো ভালোবাসেনি। ও শুধু আমার টাকা আর সম্পত্তিকে ভালোবেসেছে। ও দিদিমণি, তুমি এমন বলছো কেন গো? সেটা সত্যি, সেটাই বলছি তোকে। তুই জানিস আমার শরীরটা যখন খারাপ হলো, ও না আমার থেকে আরো দূরে সরতে শুরু করলো, জানিস তো। আমার খোঁজ খবর কিচ্ছু নিত না। ওই আমাকে একটু ওষুধ কিনে দিয়ে ওর সব দায়িত্ব শেষ হয়ে যেত। আমাকে একটু ভালোবাসতো না, যদিও আমি জানি ও আমাকে কেন ভালোবাসতো না, কিন্তু আমি কিছু বলতাম না রে, কোনো প্রতিবাদও করতাম না, কারণ আমি যে ওকে ভালোবাসি। ও দিদিমণি, তুমি এসব ভেবো না তো। দাদাবাবু তোমাকে ভালোবাসে, হয়তো দাদাবাবু দেখাতে পারে না। না রে সুধা,
তুই জানিস না তো, তাই তো এগুলো বলছিস। আমার জীবনের কোনো মূল্য নেই, জানিস তো, কোনো মূল্য নেই। আমি চাই আমার এই কষ্টের দিনগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাক। আমি আর পাচ্ছি না, বিশেষ করে আমি আর পাচ্ছি না। আমার বড্ড একা লাগে রে সুধা, বড্ড একা। ও দিদিমণি, একা একা কি বেঁচে থাকা যায় বলে ভাবে? ও দিদিমণি, আমি আছি তো। আমি যতদিন আছি দেখবে তোমাকে একা একা থাকতেই দেব না। আমি যতদিন বেঁচে থাকবো দেখবে আমি তোমার সাথেই থাকবো। স্বামী ভালো নাই বাঁচতে পারে, তাই বলে খুন করবে? আপনিই বলেন তো দাদা বাবু। আর বলে কিনা আমার মাথা খারাপ। ঠিক আছে, পুলিশের কানে যখন কথাটা ঢুকিয়ে দিয়েছো, মুখে যাই বলুক, দেখবে আড়াল থেকে নিশ্চয়ই নজর রাখছে। না দাদা, পুলিশ কি করবে কি করবে না আমি জানি না। আমি আমার চোখ কান খোলা রাখবো। ওই খুনিকে আমি কিছুতেই ছেড়ে দেবো না। আপনি তাহলে বিএম ব্যাংকের ম্যানেজার? ইয়েস স্যার। দেখুন, আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য ফোন করেছিলাম। আপনারই ব্যাংকের কাস্টমার শ্রেয়া দাস, আপনি কি ইনফরমেশনগুলো নিয়ে এসছেন? হ্যাঁ, উনি তো লাস্ট উইকই আমাদের ব্রাঞ্চে এসেছিলেন এবং প্রায় 5 লক্ষ টাকার মতন উনি তুলেছেন বাই চেক। এই যে এটা তার সিগনেচার, শ্রেয়া দাস। আচ্ছা, আপনি কি শিওর তিনি নিজে এসেছিলেন? তার শারীরিক অবস্থা কেমন ছিল? তিনি নিজে আমাদের ব্রাঞ্চে ভিজিট করেছিলেন। তার শারীরিক অবস্থা তো বেশ ভালোই ছিল, অন্তত তাকে দেখে অস্বাভাবিক কিছু মনে হয়নি। তার চলাফেরা, কথাবার্তা দেখে স্বাভাবিকই মনে হলো। আশ্চর্য, এত কাস্টমারের মধ্যে আপনি শ্রেয়া দাসকে কি করে মনে রাখলেন? এটা কি করে সম্ভব? স্যার, আমাদের ব্রাঞ্চগুলোতে আমরা নিজেদের স্বার্থেই কিছু প্রাইম আর প্রিভিলেজ কাস্টমারদের মনে রাখি, মানে মনে রাখতেই হয় আর কি। উনি কি ব্যাংকে প্রায়ই আসতেন? আগে তো প্রায় আসতেন, তারপরে মাঝখানে অনেকদিন উনি আসেননি, তারপরে লাস্ট উইকে আবার উনি এলেন। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, কিন্তু উনি তো কিছু রিপ্লাই দিলেন না। দেখুন, এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী যেদিন ওই অ্যাকাউন্ট থেকে টাকাটা তোলা হয়েছিল ঠিক তার আগের দিন উনি কিন্তু খুন হয়েছে। এটা কি করে সম্ভব স্যার? আমি হলফ করে বলতে পারি এই সিগনেচার মিসেস দাসের। আপনি কাইন্ডলি একটু ভালো করে দেখুন সিগনেচারটা। ঠিক আছে, আপনি এখন আসুন, চেকটা এখানে রইল। ওকে, দরকার হলে কিন্তু থানায় আসতে হতে পারে। নিশ্চয়ই। থ্যাংক ইউ। স্যার, তাহলে কি শোভা সত্যি কিছু ভুল দেখেছে? সেই প্রশ্নের উত্তরই তো এখন খুঁজতে হবে। দুটো ইনফরমেশন কিছুতেই মিলছে না। তুমি কি করছো এখানেও ডেকে পাঠালে? মানে তুমি কি চাও যে আমাদেরকে পুলিশ দেখে ফেলুক? হ্যাঁ স্যার, হ্যাঁ, একটা নির্জন জায়গায় একটা মহিলা এসেছে, সেখানে সুধাকর আসলো। না স্যার, আমি মহিলাটা ঠিক মুখ দেখতে পাচ্ছি না। আমার খুব ভয় করছে। আমার মনে হচ্ছে আমরা যা করেছি ভুল করেছি। আচ্ছা, আমরা যদি ধরা পড়ে যাই? শাট আপ, জাস্ট শাট আপ। তুমি কোনো ভুল করোনি, আর তুমি যা করেছো তা নিয়ে যেন আর একটা কথাও যেন না হয়। ওকে, যাও বাড়ি যাও। আর শোনো,
বারবার না এখানে এসো না, এখানে বারবার আসলে প্রবলেম হতে পারে। স্যার, ওরা দুজনেই চলে যাচ্ছে। না, আমি এখনো মহিলার মুখ দেখতে পাইনি, কিন্তু মনে হচ্ছে ও সুধাকরকে কোনো কিছুর জন্য ভয় দেখাচ্ছে। ঠিক আছে স্যার। আরে দিদিমণি, আমি ঠিক দেখছি তো? দিদিমণি, আপনি এখানে? আপনি কে? মানে আপনি কি আমাকে চেনেন? আমি শোভা, আপনার বাড়ির আয়া। আমি আপনাকে চিনতে পারবো না? ও হ্যাঁ, শোভা। আমার না কিছু মনে পড়ছে না, জানো তো। আমার শরীরটা কেমন খারাপ লাগছে। আমি না এখন যাই। হ্যাঁ, হাতে মিষ্টির প্যাকেট, চকলেটও খাচ্ছেন, আর অমন অসুস্থ মানুষটা হনহন করে হেঁটে চলে গেলেন। আশ্চর্য। স্যার, আপনি আবার কেন এসেছেন? আপনাকে তো বলেছি আপনার কথা বিশ্বাসযোগ্য নয়। স্যার স্যার, হ্যাঁ আমি জানি এই কথাটা বিশ্বাস করা কঠিন, কিন্তু আজ আমি দিদিমণিকে বাজারে দেখেছি। শোভা, তুমিই তো বলেছিলে তোমার দিদিমণি নাকি মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু আজকে আমি যাকে দেখেছি দিদিমণির চেহারার সাথে তার পুরো মিল। কিন্তু সে আমায় চিনতে পারলো না। আপনাকে চিনতে পারলো না? হ্যাঁ স্যার, আমাকে চিনতে পারলো না। আমি তো তার বাড়িরই আয়া, প্রতিদিন তার সেবা করি। তিনি আমাকে চিনবেন না, এটা হতে পারে না। আমি জানি ওটা আমার দিদিমণি নয়, কিন্তু আমার দিদিমণির মতোই দেখতে। এর মধ্যে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। কোথায় দেখেছিলেন? ওই যে রাস্তার ধারে, পার্কের পাশেই। আর একটা আশ্চর্যজনক, দিদিমণির হাতে না মিষ্টির প্যাকেট ছিল, আর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেটও খাচ্ছিল। ওই প্যাকেটটা আমার খুব চেনা, বেগুনি রঙের। কি? হাতে মিষ্টির প্যাকেট, চকলেট খাচ্ছিলেন? আশ্চর্য। কিন্তু উনি তো ডায়াবেটিসের রোগী। হ্যাঁ স্যার, ওনাকে কি খাওয়াবো না এটা ভেবে ভেবেই আমার মাথা খারাপ হয়ে যেত। এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, আর তিনি নাকি চকলেট খাচ্ছে। আর তার হাতে যে মিষ্টির প্যাকেটগুলো, সেটা নিশ্চয়ই ফেলে দেওয়ার জন্য কেনেননি। তাহলে কি এই মহিলা আসল শ্রেয়া নন? আর যদি না হন, তাহলে ইনি কি? আর আসল শ্রেয়াই বা কোথায় গেল? হয়তো এই মহিলা শ্রেয়ার যমজ বোন। হুবহু এক দেখতে। একটু দাঁড়ান। আচ্ছা, এই বাড়িতে আপনি কোনোদিন ঝগড়া টগড়া শুনেছেন? না স্যার, আমি তো কখনো শুনিনি। সুধাকর বাবু আর ওনার স্ত্রী তো খুব শান্তশিষ্টই ছিলেন। তবে 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 কি? ওদের যে আগের কাজের লোক, ও বলেছিল সুধাকর বাবুর সাথে একটা মহিলার সম্পর্ক আছে। ওটা নিয়ে তো ওনার স্ত্রী মাঝে মাঝে সন্দেহ করতো। আর এটা গুজবও হতে পারে, সত্যতা কিন্তু আমি জানি না। আচ্ছা, আপনি সুধাকর বাবুর স্ত্রীকে দেখেছেন এর প্রতি? কেন বলুন তো? শুনেছি ওনার স্ত্রী তো অসুস্থ, ঠিক মতো হাঁটাচলাও করতে পারে না। তাই নাকি? এত অসুস্থ ছিলেন? তাই তো শুনেছিলাম। তবে বড় লোকদের ব্যাপার কোথায় কি হচ্ছে অত বলতে পারি না, যেটুকু কানে আসে ওই আর কি। আপনাকে ধন্যবাদ। স্যার,
এতদূর যখন চলে এসেছি, চলুন একবার হঠাৎ করে ঢুকেই দেখি। না, রাতে আসবো। মানুষ শয়তান হলে তার আসল রূপটা রাত্রে দেখা যায়। চলো। থানা থেকে আবার ডেকে পাঠালো কেন কে জানে। কোথায় যাবো না তা না। আচ্ছা, খুনি কি কখনো খুন করে লোকজন ডেকে তারপর খুন করবে নাকি? যত সব। কোথায় কাজে যাব তা না। থানায় চলো। হয়েছে, চলো চলো। রে বাপরে, জোর বাজে বেঁচে গেছিলাম, না হলে তো আরেকটু হলে। কিন্তু ওটা সুধাকর বাবুর বাইক না? এত জোরে কোথায় যাচ্ছে? কি হয়েছে, হাঁপাচ্ছ কেন? আর বলবেন না ম্যাডাম, আরেকটু হলে গাড়ি চাপা পড়ে মরেই যাচ্ছিলাম। কেন, কানে ফোন দিয়ে হাঁটছিলে নাকি? না না স্যার, আমি তো রাস্তার পাশ দিয়েই হাঁটছিলাম। হঠাৎ চোখে একটা নোংরা পড়াতেই আমি একটু সরে গেলাম। সরে যেতেই আমার পাশ দিয়ে একটা শু করে বাইক চলে গেল। ভগবান বাঁচিয়ে দিয়েছেন দিদিমণি, তা না হলে তো আজ মরেই যেতাম। তাহলে পরমেশ্বর আছে, কি বলো? আলবাত আছে, 100 বার আছে। তবে আশ্চর্যজনক, ওই বাইকটা না সুধাকর বাবুর। এত জোরে উনি যে কোথায় যাচ্ছিলেন কে জানে। কি তুমি ঠিক দেখেছো? হ্যাঁ স্যার, এতদিন ধরে ওই বাড়িতে কাজ করছি, আমি জানবো না এই বাইকটা কার? ঠিক আছে, তুমি এখন এসো। কিন্তু আমাকে কি কারণে ডেকেছিলেন সেটা তো বললেন না। ঠিক আছে, পরে হবে, এখন তুমি যাও। যে অবস্থায় এসছো বাড়িতে গিয়ে রেস্ট নাও, যাও। ঠিক আছে স্যার। তাহলে কি শোভা সত্যি কথা বলেছিল বলে সুধাকর ওকে সরিয়ে দিতে চাইছে? সেটাও তো আমি ভাবছি। স্যার, ও আবার কোনো অপকর্ম করে পালাচ্ছে না তো? তাই তো, আমি তো এতটা তলিয়ে ভাবিনি। রাখি, চলো, অন্ধকার হয়ে যাবে, চলো কুইক। ওকে স্যার। স্যার, গলা টিপে মারা হয়েছে। স্যার, দুপুরে এলে হয়তো বাঁচাতে পারতাম। গোটা বাড়ি সার্চ করো, কিচ্ছু ছাড়বে না। সন্দেহজনক কিছু চোখে পড়ে আমাকে জানাবে, ওকে? স্যার, এই দেখুন মিষ্টির প্যাকেট। তার মানে শোভা ঠিক বলেছিল। স্যার, পিছনের ট্যাঙ্কি থেকে গন্ধ বেরোচ্ছিল। টর্চ মেলে দেখলাম একটা লাশ ফুলে ফেপে উঠেছে, একজন মহিলা। হট কি? ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে জানাচ্ছি। স্যার, দুটো বডিকেই আমি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়েছি। বাহ, ভেরি গুড। তো প্রশ্ন হচ্ছে সুধাকর এখন কোথায়? স্যার, আমি বাড়ির সামনে দুজন কনস্টেবলকে পোস্টিং করে দিয়েছি। সুধাকর এলেই আমি খবর দিতে বলেছি। আর আশেপাশে সমস্ত থানাকে ছবি দিয়ে আমি অ্যালার্ট করেছি। বাহ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা রাখি, আপনার কি মনে হয় সুধাকর ফিরে আসবে? বুঝতে পারছি না রাস্তাটা কোনটা, মানে কোন রাস্তায় গেলে সুধাকরকে আমরা ধরতে পারব।
আসলে আমাদের প্রথমে ওই শোভাকে বিশ্বাস করা উচিত ছিল, কিন্তু সেটা না করে আমরা বড্ড ভুল করেছি, বড্ড ভুল। স্যার, পোস্টমর্টম রিপোর্ট বলছে দুজনের ডিএনএ ম্যাচ করেছে। একজন ডায়াবেটিস রোগী আর অন্যজনের ডায়াবেটিস ছিল না। আর এই ছবি দুটো যারা খুন হয়েছে, একজন শ্রেয়া আর একজন মীরা। তার মানে সুধাকর একজন বোনকে খুন করে তার জায়গায় অন্য বোনকে বসিয়েছিল, আবার সেই বোনকেও খুন করলো। কিন্তু কেন? সেটা সুধাকরই বলবে। সুধাকরের লোকেশন পাওয়া গেছে, লুকোবে কোথায়? ধরা ওকে ঠিক পড়তেই হবে। ইয়েস স্যার, আমি এক্ষুনি বলে দিচ্ছি। আচ্ছা, শ্রেয়ার মাকে আসতে বলেছিলাম, আপনি দেখুন তো বাইরে এসেছি না, ভেতরে ডাকুন তাহলে। ওকে স্যার। আচ্ছা, আপনার তো দুই মেয়ে, একজন শ্রেয়া আর আরেকজন মীরা, তাই তো? হ্যাঁ, আমার তো দুই মেয়ে ছিল, শ্রেয়া আর মীরা। মীরা সবসময় লাজুক ছিল, ছোটবেলা থেকেই সে দূরে দূরে থাকতো। তারা কি জমজ ছিল? হ্যাঁ, তাদের মধ্যে অনেক পার্থক্য ছিল। শ্রেয়া ছিল আমার সব, তার বাবার মতো সবাইকে খুব ভালোবাসতো। আর মীরা অন্যরকম ছিল, সুধাকরের সাথে মিশতে শুরু করার পর থেকে ও আরো বদলে গিয়েছিল। আচ্ছা, আপনার জামাই সুধাকরের সঙ্গে আপনার অন্য মেয়ে মীরার কোনো সম্পর্ক ছিল? আমি জানি, আমিও জানতাম, শ্রেয়াও জানতো, কিন্তু সব মুখ বুঝে সহ্য করত, কারণ সুধাকরকে খুব ভালোবাসতো। সে আমাকে বলেছিল, মা আমি তোমার বাড়িতে যাব, কিন্তু সে আর এলো না। তার আগে সব শেষ হয়ে গেল। আমি জানতাম না যে। আমরা ফিরে এসেছি সেই খুনের মামলার নতুন পর্যায় নিয়ে। যখন ভাবছিলাম সব শেষ, তখনই আসতে শুরু করে নতুন তথ্য প্রমাণ। পুলিশ জানতে পারে এই খুনের শিকার শুধুমাত্র একজন নয়, দুজন মহিলা, আবার দুজন মহিলাই যমজ বোন। পুলিশ জানে যে সুধাকর তার স্ত্রী শ্রেয়াকে খুন করে তারই যমজ বোন মীরাকে তার জায়গায় বসিয়েছিল। কিন্তু কেন? আবার তারপরেই সে মীরাকে খুন করে। এই দুটো খুনের কারণ কি? দেখতে থাকুন উত্তরের জন্য। নমস্কার স্যার। ও নমস্কার। নমস্কার, আরে বসুন। মিস্টার রয়। হ্যাঁ, আমি আপনার একটা সাহায্য চাই। হ্যাঁ প্লিজ বলুন না। দেখুন, আপনারই কাস্টমার সুধাকর বাবু সম্ভবত আরেকটা খুন করেছে। কি বলছেন স্যার? উনি তো গতকালকে আমাদের ব্রাঞ্চে এসে একটা বড় অ্যামাউন্টের চেক ডিপোজিট করেছেন। চেকটা যদিও এখনো ক্লিয়ারেন্সে যায়নি। স্যার, আমাদের কাছে সুধাকর বাবু যে নাম্বারটা আছে সেই সিমটা মনে হয় ফেলে দিয়েছে বা নষ্ট করে দিয়েছে। আমি খবর নিয়েছি ওনার কাছে আর কোনো সিম আছে কিনা। গুড, ভেরি গুড। আচ্ছা, চেকটায় সই কার করা ছিল? সুধাকর বাবু না ওনার স্ত্রী শ্রেয়া? চেকটা ওনার স্ত্রী শ্রেয়া দাসেরই সিগনেচার করা স্যার। আচ্ছা, আপনার কাছে সুধাকর বাবুর কোনো নাম্বার আছে? হ্যাঁ আছে তো। তাহলে একবার ফোন করুন, ফোন করে বলুন যে চেকে সই মিলছে না, ইমিডিয়েটলি ব্যাংকে আসতে। এক মিনিট। Trying to reach does not exist. Does not exist বলছে স্যার। যে অপরাধ করে সে কি আর ফোন খুলে রেখে ঘুরে বেড়ায়? বাস্তু ঘুঘু একটা। আচ্ছা, আপনার কাছে সুধাকর বাবু স্ত্রীর কোনো নাম্বার আছে? হ্যাঁ আছে তো। তাহলে ওনাকে একবার ট্রাই করুন তো। এক্ষুনি করছি।
হ্যালো হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি বিএম ব্যাংকের ম্যানেজার বলছি। হ্যালো, আচ্ছা যদি, হ্যালো, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। যদি আপনি আমার কথা শুনতে পেয়ে থাকেন তাহলে আপনি গতকালকে যে চেকটি জমা দিয়ে গেছিলেন ওখানে আপনার স্ত্রীর সিগনেচার ম্যাচ করছে না। আপনি কাইন্ডলি কালকে আমাদের ব্রাঞ্চে একবার ভিজিট করুন। রাখছি। অদ্ভুত লোক মশাই, পরিষ্কার বুঝতে পারছি যে উনি আমার কথা শুনতে পাচ্ছেন, অথচ কোনো রেসপন্স দেওয়ার নাম নেই। ভুলে যাবেন না মিস্টার রায়, উনি কিন্তু একজন খুনি। আপনি ওই নাম্বারটা এক্ষুনি ট্রেস করে লোকেশন জানো, যেন বেশি দূর যেতে না পারে। আর আপনার সঙ্গে আমি দুজন কনস্টেবলকে দিয়ে দিচ্ছি। সুধাকর এলেই ওদেরকে আপনি ইশারা করবেন আর তারপর ওদেরকে অ্যারেস্ট করতে বলবেন। তারপর দেখি কে কত চালাক। বল বলছি, আমি বলছি স্যার, আমি বলছি। বল বল, কেন খুন দুটো করলি বল। আমি খুন করেছি, আমি খুন করেছি। আমি এটা তুমি কি করলে? তুমি ওকে মেরে ফেললে। তুমি তো আমাকে বলেছিলে তুমি দিদিকে মায়ের কাছে পাঠাচ্ছ। আমি মারতে চাইনি, আমি বাধ্য হয়েছি মারতে, কারণ শ্রেয়া আমাদের সম্বন্ধে সবকিছু জেনে ফেলেছিল। মীরা আমাদের সম্বন্ধে সবকিছু জেনে ফেলেছিল। আমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। আমি কি করতাম তুমি বলো না। তুমি ওকে মেরে ফেলবে, তুমি ওকে মেরে ফেলবে না বলে। এবার আমরা কি করবো? এবার তো তোমাকে আর আমাকে পুলিশ তুলে নিয়ে চলে যাবে। মীরা কিচ্ছু হবে না, আমি বলছি কিচ্ছু হবে না। বরং এই সুযোগটা যদি আমরা কাজে না লাগাই তাহলে আমাদের প্ল্যানটা ভেস্তে যাবে। শোনো, বরং আমি যেটা বলছি সেটা তুমি শোনো আর আমি সাহায্য করো। ওকে, সেপ্টিক ট্যাঙ্কে নয়, এই বডিটা ফেলে দিতে হবে। এরপর কেরোসিন, ব্লিচিং, ইউরিক অ্যাসিড সব ফেলে দেবো। ব্যাস, তারপর শেষ। তারপর আবার কি? তারপর তুমি আছো। তুমি? হ্যাঁ। আমি? মানে কি বলছো কি তুমি? মানে তুমি এখন শ্রেয়া, তুমি এখন মীরা নও। তুমি এখন শুধু আমার শ্রেয়া, আমার। বাহ 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 বাহ, এক ঢিলে দুই পাখি। বাহ, তোর বল, এবার বল মীরাকে কেন মারলি বল। ও তো তোকে সাহায্য করেছিল, বল বল। আমি সেদিন তুমি কি চাও? অ্যাকচুয়ালি আমি তোমাকে এখানে নিয়ে আসতে বাধ্য হয়েছি মীরা, কারণ তুমি আমাদের প্ল্যান ভেস্তে দিচ্ছ। তুমি কখনো শোভাকে, কখনো পুলিশকে আমাদের এই খবরগুলো জানিয়ে দেওয়ার একটা হুমকি দিচ্ছি। তো সেটা আমি নিতে পারছিলাম না, তাই আমি তোমাকে বিশ্বাস করতে পারছিলাম। আমি তো কাউকে কিছু বলিনি। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করতে পারো না, কিন্তু আমি তো তোমাকে ভরসা করেছিলাম। বলো, আমি ভাবতাম তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসি তো, সেজন্য আমি তোমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে চলে যাব। থাক, এই তুমি এখন এই দিদির হয়ে এখানে একটা সই করে দাও তো। 10 লাখ? এটা কি? এত টাকা আমরা কি করব? ওই যে আমরা নতুন জীবন শুরু করতে চলেছি, সেজন্য আমাদের এই টাকাটা খুবই প্রয়োজন। কথাটা না বাড়িয়ে এখানে সইটা করে দাও। করো 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 করো। ভেরি গুড। লক্ষ্মী, তারপর এবার আমরা কোথায় যাব? অনেক দূর,
অনেক দূর, কিন্তু আমি যাব না, তুমি একলা যাবে। আমি শুধু এখানে ভোগ করার জন্য বসে থাকবো। আমি একা যাবো মানে কি বলছো কি তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো মীরা, আমি তোমাকে এতদিন আমার নিজের কাজের জন্য ব্যবহার করেছি, এখন আর তোমাকে আমার জীবনে আর কোনো প্রয়োজন নেই। সুধাকর কি করছো? আমি খুন করেছি, আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করুন আমার আমার আর কোনো উপায় ছিল না, আর কোনো উপায় ছিল না। উপায় ছিল না না? তুই একটা অসুস্থ মানুষকে খুন করেছিস, তারপর তার যমজ বোনকে খুন করলি কেন? শয়তান, শুধু টাকা নেবে না? আমি জানি আমি জানি আমি জানি আমি অন্যায় করেছি, আমি অন্যায় করেছি। আমি শুধু সম্পত্তি চেয়েছিলাম, কিন্তু এই লোভ আমাকে খুনি করে দিল, এই লোভ আমাকে খুনি বানিয়ে দিল। লোভের শাস্তি মৃত্যু, মিস্টার সুধাকর, আর আপনাকে সেই শাস্তি ভোগ করতেই হবে। আপনার এই অপরাধের জন্য ফাঁসি একমাত্র শাস্তি। এই মামলা আমাকে শিখিয়েছে একজন মানুষের লোভ কতটা ভয়ঙ্কর হতে পারে। সুধাকরের মতো একজন মানুষ, তার লোভ, তার আকাঙ্ক্ষা তাকে এমন একটা পথে নিয়ে গিয়েছিল যেখানে সে তার স্ত্রী এবং তার শালীর জীবন সে কেড়ে নিয়েছিল। আর পাপের ফল তো কখনো লোকানো থাকে না। ওদিকে একজন সাধারণ মানুষ শোভা, সে তার সততা, সাহস, নিষ্ঠা দিয়ে এই মামলা সমাধান করতে আমাদের সাহায্য করেছিল। সে দেখিয়ে দিয়েছিল সততা, সাহস, নিষ্ঠা দিয়ে একটা বড় অপরাধের বিরুদ্ধে লড়াই করা যেতে পারে। আর সত্যের আলো তো কখনো চাপা থাকে না। আর আপনারা ভুলে যাবেন না, যে কোনো সময় আপনাদেরই ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে অপরাধী। তাই সাবধান।